Hello friends, welcome back to my channel. Today I will discuss with Sylvia Plath's famous poem Daddy. Daddy means father, and here Daddy actually biography and autobiographically refers to Otto Plath, father of Sylvia Plath. Sylvia Plath was the wife of famous poet Ted Hughes. Sylvia Plath was born on October 27, 1932 and made her suicidal attempts many times, and ultimately she committed suicide on February 11, 1963. She was a famous American poet, novelist and short story writer. She is credited with advancing the genre of confessional poetry and is best known for two of her published collections, The Colossus and Other Poems and Ariel, as well as The Bell Jar, a semi-autobiographical novel published shortly before her death. ফলে তার মৃত্যুর কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল এই অর্ধ আত্মজীবনীমূলক উপন্যাস দ্য বেল জার। সেখানে তিনি যে ম্যাগাজিনে লিখতেন সেখানের পাবলিশার থেকে শুরু করে তার পরিচিত জনদের অনেক কিছু রেফারেন্সই আমরা এই বেল জারে পাই, এবং এটা একটা আইরনিক্যাল এবং স্যাটারিক্যাল একটা টেক্সট। তার বেশিরভাগ কবিতাগুলো দ্য কলোসাস অ্যান্ড আদার পোয়েমস এবং এরিয়াল বলে দুটো পস্থুমাসলি পাবলিশড কাব্যগ্রন্থে প্রকাশিত হয়, এবং তার এই দুটি কাব্যগ্রন্থের জন্য তিনি পস্থুমাসলি পুলিৎজার পুরস্কারে পুরস্কৃত হন। আসলে সিলভিয়া প্লাথের কবিতাগুলোতে বায়োগ্রাফিক্যাল এবং অটোবায়োগ্রাফিক্যাল যে রেফারেন্সগুলো পাই, তার কারণেই তিনি কনফেশনাল পোয়েট্রির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এই জনরাকে তিনি অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। তার কবিতাগুলোকে সমালোচকরা বলে থাকেন কখনো কখনো সুইসাইডাল পোয়েট্রি, কখনো কখনো তার কবিতাগুলোকে সাইকোলজিক্যাল পোয়েট্রি, নানা অভিধায় অভিহিত করা যায়। Friends, we will know the composition and source of Daddy. Composition date was October 12 and 1962. 1962 সালের 12ই অক্টোবর এই ড্যাডি কবিতাটা লেখা হয়েছিল, shortly before her death, তার মৃত্যুর কিছুদিন আগে, and published posthumously in Ariel in 1965. 1965 সালে এরিয়াল কাব্যগ্রন্থে প্রকাশিত হয় মৃত্যুর পরে। The poem was originally written a month after Plath's separation from her husband, the poet Ted Hughes. এই বিখ্যাত কবি টেড হিউয়েসের সঙ্গে বিচ্ছেদের পরে সিলভিয়া প্ল্যাথ এটা লিখেছিলেন, and 4 months before her death by suicide. আত্মহত্যা করে মারা যাওয়ার 4 মাস আগেই তিনি এই ড্যাডি কবিতাটি লিখেছিলেন। এটা একটা প্রতীকীধর্মী কবিতা, সিম্বলিক্যাল একটা পোয়েম। Though most of Plath's poetry centers around her loss of her father and her relationship with him, this poem perhaps is the most explicit. যদিও প্লাথের বেশিরভাগ কবিতাই লস অফ হার ফাদার অ্যান্ড হার রিলেশনশিপ উইথ হিম, তার সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক, বাবাকে হারানো, এই বিষয়গুলোকে নিয়ে কেন্দ্র করে লেখা, এই কবিতাটা সবচেয়ে স্পষ্টভাবে তার বাবার প্রভাব তার জীবনে তুলে ধরে। When we deal with Plath, we often involve ourselves with the psychological aspects of our relationship with her father and other father figures. ফলে আমরা যখন প্ল্যাথের কোনো কবিতা নিয়ে আলোচনা করব, তখন তার বাবার সঙ্গে অথবা ফাদার লাইক ফিগার্স, যেমন করে হাজব্যান্ড, প্যাট্রিয়ার্কাল সোসাইটাল সিস্টেম, এইগুলোর সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল সেগুলোকে তিনি এক্সপ্লোর করার চেষ্টা করেছেন। দ্য টাইটেল Daddy, however, seems rather too romantic and childlike for any dry psychological introspection. নামকরণটা একটা রোমান্টিক এবং একটা চাইল্ডলাইক নামকরণ, কারণ কি 30 বছরের পরে কোনো মেয়ে তার বাবাকে ড্যাডি বলে সম্বোধন সাধারণতভাবে আমরা করতে দেখি না, ফলে এখানে রোমান্টিসাইজড একটা টাইটেল ব্যবহার করা হয়েছে, চাইল্ডলাইক একটা টাইটেল, কিন্তু দিস পোয়েম ইজ psychologically interpreted and there are so many levels of understanding.
The general theme of her poetry too deals with her relationship with her father. However, as the poem progresses, it gets itself mixed with the memories or nuances of the Holocaust. হলোকাস্টের যে নুয়ান্সেস এবং বাবার স্মৃতি সব মিলেমিশে একাকার হয়ে গেছে এই কবিতায়। So friends, let us start reading the text. You do not do anymore, black shoe, in which I have lived like a foot for 30 years, poor and white, barely daring to breathe or achoo. So this poem starts with a kind of nursery rhyme. The first stanza of Daddy has a sing-song rhythm created by the repetition. More specifically, এপিজিউক্সিস যেন বর্ণিত হয়েছে, যেখানে ইউ ডু নট ডু একটা রিপিটেশন আসছে, অ্যাজোনেন্সের রিপিটেশন, এবং উ সাউন্ড, ইউ ডু নট ডু, সু, ফুট, অ্যাচু, পুয়ার, all these উ sounds come. In fact, it is not only reminiscent of a child's nursery rhyme. আমরা প্রথম লাইনে একটা নার্সারি রাইমের ইফেক্ট পাচ্ছি, যে বা প্রথম দু লাইনে ইউ ডু নট ডু এনিমোর ব্ল্যাক শু, এটা আসলে একটা বিখ্যাত নার্সারি রাইমের শুরুটার মতো। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান হু লিভড ইন এ শু, ফলে এই নার্সারি রাইমের আদলে শুরু হলেও কি হবে, এখানে একটা অ্যালিউশন হয়তো রয়েছে, কিন্তু এই কবিতাটির প্রথম অংশটি আসলে স্ট্রাইকিংলি অ্যান্টাগনিস্টিক টু দ্য হোল অফ দ্য পোয়েম। টাইটেল, অ্যাচু কিংবা এই প্রথম লাইন নার্সারি রাইমের আদলে তৈরি হলে কি হবে, এটা একটি ছোট ছেলের, ছোট মেয়ের তার বাবার সঙ্গে মানে যে খেলছে, এমন একটা মানসিকতাকে বা এমন একটা ভাবনাকে ফুটিয়ে তুলছে বলে মনে হবে, কিন্তু আসলে দ্য পোয়েম ডিলস উইথ সামথিং সিরিয়াস। ইউ ডু নট ডু এনিমোর, তুমি আর পারবে না আর আমাকে ধরতে পারবে না। বাচ্চা মেয়েরা যেমন খেলতে খেলতে তার বাবার সঙ্গে বলে, কিন্তু কি করতে পারবে না? ব্ল্যাক শু, ইউ ডু নট ডু পুট মি ইন ব্ল্যাক শু, তুমি আমাকে কালো জুতোর মধ্যে ঢুকিয়ে রাখতে পারবে না। এই যে ডু শব্দটার রিপিটেশন আসছে ফার্স্ট লাইনে, এটা ইজ দ্য এক্সাম্পল অফ অ্যান্টানাক্লাসিস, রিপিটেশন অফ ডু। এখানে মেটাফরিক্যাল একটা সুর কথা বলা হচ্ছে, যে এই সু তাহলে কে? কালো জুতোর ভিতরে তুমি আমাকে ঢুকিয়ে রাখতে পারবে না, যেন তার বাবা প্রতীকীভাবে একটা অপ্রেসড সিচুয়েশনের মধ্যে তাদেরকে রাখত। ফলে এই ইউ প্রথমেই যাকে সম্বোধন করা হচ্ছে, ইউ ডু নট ডু, ইউ রেফার্স টু দ্য ফাদার অ্যান্ড ইট ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাপোস্ট্রফি, কারণ বাবাকে সম্বোধন করা হচ্ছে। ইউ ডু নট ডু এনি মোর ব্ল্যাক শু ইন হুইচ আই হ্যাভ লিভড লাইক এ ফুট, যার ভিতরে আমি ফুটের মতো করে থেকেছি, বাস করেছি। আসলে এখানে আমরা একটা সেন্স অফ ফেমিনিজম, দ্য ভয়েস অফ ফেমিনিজম গেটস এক্সপ্রেশন। The oppression the speaker feels, her poverty, her fear, her inability to breathe are directly attributed to her father or father-like figures. বাবা কিংবা বাবার মতো যে চরিত্রগুলো, তাদেরকে তাদের বিরুদ্ধে যেন সরাসরি বলছেন তার অক্ষমতার কথা, তার ভয়ের কথা, তার কষ্টের কথা, তার দারিদ্রতার কথা, তার যন্ত্রণার কথা তিনি বলছেন। এই দিক দিয়ে দেখতে গেলে এটা একটা ফেমিনিস্টিক পোয়েম, যেখানে দ্য ভয়েস অফ সিলভিয়া প্ল্যাথ গেটস দ্য হায়ার এগেনস্ট দ্য নট অনলি ফাদার বাট ফাদার লাইক প্যাট্রিয়ার্কাল ফিগার্স। আমরা এখানে অবশ্যই বলবো যে এই যে সিমিলি অলঙ্কার একটা রয়েছে, এখানে মেটাফরের মতো করে এখানে সিমিলি রয়েছে। ইন হুইচ আই হ্যাভ লিভড লাইক এ ফুট, যার মধ্যে আমি পায়ের মতো করে থেকেছি। অ্যাকচুয়ালি দ্য ইমেজ অফ দ্য ফুট ইজ দ্য সিম্বল অফ অপারেশন। ইফ দ্য বডি ইজ এ হায়ারার্কি, আমরা এখানে সোশ্যাল হায়ারার্কির কথা জানি, সমাজে যারা সমাজের মাথা, তারা যে নিয়ম করে সেই নিয়ম অন্যদের মেনে চলতে হয়। আবার বিশেষ করে সমাজে নারীদের যে অবস্থান, মহিলাদের যে অবস্থান, সেখানে তাদের তৈরি করা নিয়মের বেড়াজালে নিষ্পেষিত হয় মহিলারা।
এখানে যদি আমরা প্রতীকীভাবে শরীরটাকে একটা হায়ারার্কিক্যাল অর্ডারে ধরে নিই, দেন দ্য হেড ইজ ইন দ্য কন্ট্রোল, ইট এক্সিস্টস অ্যাট দ্য টপ and makes decision for the entire body. It follows that the root is at the bottom bearing the weight of the entire body, and so everything has to be tolerated only by the foot, which does not get light, which does not get the air, বাতাস পায় না, আলো পায় না, জুতোর তলায় চাপা হয়ে থাকে। ফলে ফাদার লাইক ফিগার বা প্যাট্রিয়ার্কাল সিস্টেম সোসাইটিতে যে মেয়ে একটা ভয় সন্ত্রস্ত জীবনযাপন করতেন, সেটা আর তার বাবা করতে পারবে না। তার বাবা করতে পারবে না, তার কারণ হার ফাদার ইজ নো মোর, সিলভিয়া প্লাস ফাদার ইজ ডেড। সেই জন্য বলছে তুমি আর পারবে না, তুমি আর পারবে না আমাকে কালো জুতোর মধ্যে ঢুকিয়ে রাখতে, যেটা আমি 30 বছর ধরে রয়েছি। The shoe itself is an oppressive image, যেমন করে ফুট একটা অপারেশনের ইমেজ, ঠিক তেমনি ভাবে শুটাও অপারেশনের ইমেজ। Inside the shoe it is dark and there is no air, and likewise Sylvia Plath had to lead the very dark, lightless, airless life for 30 years. কিন্তু কবি এখানে একটু বাড়িয়ে বলেছেন, 30 বছর নয়, অ্যাকচুয়ালি তার 8ম জন্মদিনের কিছু পরেই তার বাবা অটো প্ল্যাথ ডায়েড অফ ডায়াবেটিস রোগে মারা যায়। You do not do any more black shoe in which I have lived like a foot for 30 years, poor and white. So it is the condition of the confessional poet. কবির অবস্থাকে কবি বর্ণনা করছেন পুয়ার। অ্যাকচুয়ালি এই পুয়ার শব্দটার ডাবল মিনিং আমরা বের করব। অবভিয়াসলি she was unfortunate girl, হতভাগ্য, মিসফরচুন বোঝাতে, তার দুর্ভাগ্য বোঝাতে পুয়ার শব্দটা ব্যবহার করা হয়েছে। আবার এই পুয়ার শব্দটা বোঝানো হয়েছে নারীদের যে ইকোনমিক্যালি ডিস্ট্রেসড কন্ডিশন, তাকে বোঝাচ্ছে পুয়ার। অ্যান্ড হোয়াইট, এখন সাদা কেন? এখন এই সাদা কথাটা বোঝাতে পারে as she compared himself explicitly through the figure of speech simile like a foot, পায়ের পাতার সঙ্গে যেহেতু তাকে তুলনা করা হয়েছে, নিজেকে তুলনা করেছেন, এবং জুতোর মধ্যে তিনি বন্দী ছিলেন প্রায় 30 বছর, সেই জন্য আলোবিহীন অবস্থায় থাকলে সাদা হয়ে যায়। ফলে সাদা পায়ের পাতার মতোই তিনি যেন ভয়ে সাদা, এই কথাটাকে বোঝানো হচ্ছে। আসলে সিলভিয়া প্ল্যাথ, তার বাবা ছিলেন একজন এন্টোমোলজিস্ট, তিনি বিজ্ঞানের যথেষ্ট তার ধারণা ছিল। ফলে এখানে প্লাস্টিডের ধারণা তিনি নিয়ে এসেছেন। মূল যে কারণে সাদা হয়, লিউকোপ্লাস্টিডের কারণে, মূল দীর্ঘদিন মাটির তলায় থাকার ফলে মূল যেমন সাদা হয়, তার কন্ডিশন জুতোর মধ্যে থেকে জাস্ট লাইক হোয়াইট। ফলে এই হোয়াইট এবং পুয়ার এটাও মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে। ফলে শু, ফুট আর দ্য কজ অফ দ্য কালার হোয়াইট। নেক্সট, নাম্বার 2, হোয়াইট ইন ফিয়ার, ভয়ে সাদা হয়ে থাকতেন। অথবা হতে পারে ইট ইজ দ্য কজ অফ প্রেসার অর মেল ডমিনেন্স অ্যান্ড প্যাট্রিয়ার্কাল সিস্টেম। She was not allowed to see the light of the outer world. বহির্জগতের আলো দেখতে দেওয়া হতো না, বাইরে মেয়েদের বেরোতে দেওয়া হতো না। ফলে যে ফ্যামিলি লাইফে যে একটা কেজেড কন্ডিশন, খাঁচায় বন্দি দশা ছিল সিলভিয়া প্লাথের, এবং যে ইমোশনাল একটা কেজেডনেস, আবেগগতভাবেও যে বন্দি ছিলেন, তার অবস্থাটাকে তিনি বোঝাচ্ছেন তার এই কনফেশনাল পোয়েমের মধ্য দিয়ে। barely daring to breathe or achew, কদাপি সাহস করেছি, টু ব্রিথ অর্থাৎ বাবার এই শাসনে যেন সাহস হয়নি শ্বাস নেওয়ার। barely daring to breathe মানে শ্বাস নেওয়া, or achew মানে হাঁচি। achew means sneezes, অর্থাৎ হাঁচির সঙ্গে সঙ্গে যে শব্দটা আছে তাকে ইংরেজিতে বলা হয় achew, and hesi in German, hexon in Japanese, and the list goes on. The word we use for the sound is onomatopoeic.
ইট ইমিটেটস দ্য সাউন্ড দ্যাট উই অ্যাসোসিয়েট উইথ দ্য স্নিজ ইটসেলফ। এবং অ্যাচু শব্দটা হ্যাঁচোর সঙ্গে বা হাঁচির সঙ্গে আসে, ফলে এমন একটা প্রেসারাইজড কন্ডিশন কোনো কোনো পরিবারে এভাবে থাকে, তার ফলে তাদের বাড়ির সদস্যরা ভয়ে তটস্থ বা ভয়ে সন্ত্রস্ত থাকে, ফলে হাসতে কিংবা তারা শ্বাস নিতেও যেন ভয় পায়। অর্থাৎ সি ওয়াজ নট অ্যালাউড ফ্রিডম আন্ডার দ্য স্ট্রিক্ট কন্ট্রোল অফ হার ফাদার। ফলে ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা দুটো স্ট্রাইকিং ইমেজারি পাচ্ছি। একটা হচ্ছে ইউ ডু নট ডু এনিমোর, যেন তুমি আর পারবে না, তুমি আর পারবে না আমাকে কালো জুতোর মধ্যে রাখতে, 30 বছর তুমি রেখেছিলে, বিকজ ইউ আর ডেড, কারণ তার বাবা আর এখন নেই। এতে তিনি একটা স্বস্তি পাচ্ছেন, ঠিক সেই সঙ্গে সঙ্গে একটা সেন্স অফ পেন তিনি ফিল করছেন যে তার বাবা আর নেই, যে তাকে এইরকম একটা অপ্রেসড সিচুয়েশনের মধ্যে রেখেছিল, একটা কন্ট্রোলড কন্ডিশনে রেখেছিল, সেই বাবা আর নেই, এটা কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি রিয়েলাইজ করছেন। অ্যান্ড সি রিক্যাপিচুলেটস দ্য মেমোরিজ অফ হার ফাদার, তার বাবার স্মৃতিগুলোকে তিনি স্মরণ করছেন। সিলভিয়া প্লাথ সম্বন্ধে যদি কয়েকটা তথ্য না জেনে নিই, তাহলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম উইল রিমেন ইনকমপ্লিট। সিলভিয়া প্লাথ ওয়াজ বর্ন on October 27, 1932 in Boston, Massachusetts. Her mother, Aurelia Scobar Plath, was a second generation American of Austrian descent. Her father, Otto Plath, was from Grabow, Germany. Plath's father was an entomologist and a professor of biology at Boston University who authored a book about bumblebees. Bumblebees এর নিয়ে একটা বই তিনি লিখেছিলেন, বিখ্যাত বই। অটো প্ল্যাথ ডায়েড অন নভেম্বর 5, 1940, 1940 সালের 5ই নভেম্বর মারা যান, এ উইক অ্যান্ড এ হাফ আফটার প্লাথস 8th বার্থডে। কারণ 27শে অক্টোবর তার অষ্টম জন্মদিন পালিত হয়েছে, 5ই নভেম্বর 1.5 সপ্তাহ পরে তার বাবা মারা যান। কিন্তু তিনি কবিতায় যেন বলেছেন যে 30 বছর ধরে তিনি তাকে জুতোর তলায় লুকিয়ে রেখেছিলেন, জুতোর তলায় চাপা দিয়ে রেখেছিলেন, জুতোর ভিতরে ঢুকিয়ে রেখেছিলেন। He died of complications following the amputation of a foot due to the untreated diabetes. কিন্তু প্রথমে তিনি ভেবেছিলেন তার বন্ধুর, অটো প্লাথের কথা বলছি, তার বন্ধুর লাং ক্যান্সারে তিনি মারা গিয়েছিলেন, এবং তার যে যে বৈশিষ্ট্যগুলো অটো প্লাথ যেই দেখলেন যে তারও সেই বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে, তাই তিনি ভাবলেন তার বোধহয় নিজেরও লাং ক্যান্সার হয়েছে। কিন্তু পরে জানা গেল যে ওটা ডায়াবেটিস এবং একটা গ্যাংগ্রিয়ান হয়ে যায়, তাই পা কেটে বাদ দিতে হয়, এবং ট্রিটমেন্টের অ্যাকচুয়ালি কেয়ারলেসনেসের জন্য, দেরি হওয়ার জন্যই কিন্তু তিনি মারা গিয়েছিলেন। Raised as a Unitarian, Plath experienced a loss of faith after her father's death and remained undecided about religion throughout her life. সারা জীবন ধরে ধর্মের প্রতি সিদ্ধান্তহীনতায় তিনি ভুগেছেন। Her father was buried in Winthrop Cemetery in Massachusetts. A visit to her father's grave later prompted Plath to write the poem Electra on Azealia Plath. ফলে বাবার সঙ্গে মেয়ের যে একটা কমপ্লেক্স সাইকোলজিক্যাল সেক্সুয়াল রিলেশনশিপ থাকে, তাকে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স, এবং তিনি সবসময় তার বাবার অভাবটা অনুভব করতেন, এবং ফাদার লাইক ফিগারদের যে অপারেশন তাকে সারা জীবন ধরে সহ্য করে যেতে হয়েছে, সেগুলো আসলে তার লেখার রসদ হিসাবে কাজে লেগেছে। In one of her last prose pieces, Plath commented that her first 9 years, তার গদ্যাংশে তিনি এইভাবে প্রথম 9টা বছরকে বর্ণনা করেছেন, sealed, quote unquote, sealed themselves off like a ship in a bottle, beautiful, inaccessible, obsolete, a fine white flying myth. এখানে অটো প্লাথের সঙ্গে সিলভিয়া প্লাথকে আমরা দেখতে পাচ্ছি বাবা মায়ের সঙ্গে। Sylvia Plath attempted suicide many times and she had a kind of suicidal tendency. She attempted suicide at age 20. First attempt at suicide with pills. বড়ি খেয়ে, প্রথমে ঘুমের বড়ি খেয়ে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। Second attempt was at the age of 31 and she always suffered from depression. তাই মাঝে মাঝেই তার আত্মহত্যা করতে ইচ্ছা জাগতো। Plath was clinically depressed for most of her adult life and was treated multiple times with electroconvulsive therapy, যাকে এখনকার দিনে শক থেরাপি বলা হয়। বহুবার তার রোগ সারানোর চেষ্টা করা হয়েছে ECT মেথডে, বাট she died by suicide in 1963.
আফটার দ্য সেপারেশন ফ্রম আর এক্স হাজব্যান্ড টেড হিউয়েস, বিখ্যাত কবি টেড হিউয়েসের সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাওয়ার কিছুদিন পরেই তিনি কিন্তু আত্মহত্যা করেন। সো ফ্রেন্ডস, যদি আমার সঙ্গে খুঁটিয়ে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই কবিতা পড়তে চাও এবং ডিকনস্ট্রাক্ট করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।